Hello guys, Jawad here. Today we're gonna learn about files and structure. So let's get started. First we'll include the header file, then we'll add a structure. Here you see that this is a structure, as you can see, which name যার নাম হচ্ছে student. আমরা এই struct স্টুডেন্টের আগে একটা কথা লিখছি টাইপ ডেফ। আমরা যখন মেইন ফাংশনের ভিতরে বা অন্য ফাংশনের ভিতরে বারবার স্ট্রাক্ট স্টুডেন্ট কথাটাকে লিখতে হয়, এটা অনেকটা লেংদি হয়ে যায়, এটা খুবই মোনোটোনাস লাগে এবং লিখতে অনেক টাইম লাগে, বিরক্তিকর এবং মাঝে মাঝে ভুলও হতে পারে। সো এটা থেকে মুক্তি পাওয়ার একটা সহজ উপায় হচ্ছে আমরা স্ট্রাক্ট স্টুডেন্টের আগে, অর্থাৎ আমরা যেই স্ট্রাকচারটা ক্রিয়েট করছি সেটার আগে যদি আমরা টাইপ ডেফ লিখি, এখানে দেখতে পাচ্ছেন টাইপ ডেফ লিখে প্যারেনথিসিস শেষ হওয়ার পরে আমরা ওইটাকে শর্ট ফর্মে যেই নামে ডাকতে চাই, অর্থাৎ ওইটা শর্ট ফর্ম যেটা হবে সেটা লিখবো। ধরেন আমি এস দিলাম, আমরা চাইলে এখানে ছোট করে এস টি ইউ দিতে পারতাম বা এস টি ইউ ডিএনটি দিতে পারতাম। হ্যাঁ, সো এটা আমাদের সুবিধা অনুযায়ী আমরা দিতে পারবো, যাতে করে পরবর্তীতে যখন আমরা স্ট্রাক্ট স্টুডেন্ট বুঝাতে যাব তখন পুরো স্ট্রাক্ট স্টুডেন্ট না লিখে জাস্ট এস লিখলেই হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ফাংশন আছে, দুটোটা ফাংশনের রিটার্ন টাইপ ভয়েড। একটা ফাংশনের নাম রাইট ইন ফাইল আর একটা ফাংশনের নাম রিড ইন ফাইল। ফাংশনের নাম দেখে বোঝা যাচ্ছে যে আমরা ফাংশনগুলো দিয়ে কি করব। আমরা এই ফাংশন দিয়ে ফাইলে রাইট করব এবং এই ফাংশনটা দিয়ে ফাইল থেকে রিড করব। এই ফাংশনটাতে আমরা দেখতে পাচ্ছি এটার দুইটা প্যারামিটার আছে, আমরা সেটা বুঝতে পারি এই কমাটার মাধ্যমে। এই যে কমাটা আছে, আমরা প্রিভিয়াস ভিডিওসে বলেছিলাম যে একটা কমা থাকলে দুইটা প্যারামিটার, দুইটা কমা থাকলে তিনটা প্যারামিটার এন্ড সো অন। সো যেহেতু এখানে একটা কমা আছে, সো এখানে আমরা দুইটা প্যারামিটার দেখতে পাচ্ছি। একটা প্যারামিটার আমরা দেখতে পাচ্ছি এটা টাইপ হচ্ছে এটা ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার এবং ভ্যারিয়েবলের নাম সাইজ। এই জিনিসটা দেখতে একটু উইয়ার্ড লাগছে। আমরা এটা থার্ড ব্র্যাকেট দেখে বুঝতে পারছি যে এটা সাম সর্ট অফ অ্যারে যেটা নাম স্টার্ট, বাট এটার সামনে একটা এস দেখতে পাচ্ছি। আমি একটু আগে বলেছিলাম যে যখন আমরা স্ট্রাক্ট স্টুডেন্ট লিখতে বিরক্ত লাগবে, পুরো বড় জিনিসটা দেখতে বিরক্ত লাগবে, বা আমরা টাইম বেশি ওয়েস্ট করতে চাবো না, অর্থাৎ টাইম বাঁচানোর জন্য আমরা এটাকে ছোট করব, ছোট করে আমরা এস লিখতে পারি। সো আমরা এখানে স্ট্রাক্ট স্টুডেন্টের বদলে এস লিখলাম। সো অ্যাকচুয়ালি এখানে যেটা লেখা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রাক্ট স্টুডেন্ট, যেটা আমরা এই এস কে দিয়েই রেফার করছি। তো অ্যাকচুয়ালি এখানে স্ট্রাক্ট স্টুডেন্ট আছে যেটা আমরা এস দিয়ে বুঝাচ্ছি। ওকে, সো নেক্সট আমরা এখানে একটা আই নামের ইন্টিজার ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। আমরা এখন আবার এস লিখছি, তো বুঝতে পারছি যে এটা স্ট্রাক্ট স্টুডেন্ট কে রেফার করা হচ্ছে, অর্থাৎ স্টু নামের একটা স্ট্রাকচার ভ্যারিয়েবল ক্রিয়েট করা হয়েছে। এখানে স্টার্ট নামের একটা স্ট্রাকচার ভ্যারিয়েবলকে রেফার করা হচ্ছিল। সো এটা হচ্ছে অ্যারে। তো জিনিসটা একটু কনফিউজিং এই মোমেন্টে, বিকজ আমরা অ্যারে লিখছি, এটার সামনে আবার স্ট্রাকচার লিখছি, সো অ্যারে স্ট্রাকচার অনেক মিক্সড আপ হয়ে যাচ্ছে। তো এটা চিন্তা করার সহজ একটা উপায় হলো, আমরা প্রিভিয়াস ভিডিওসে দেখেছিলাম যে আমরা একটা স্ট্রাকচারকে যখন একটা স্ট্রাকচারকে যখন ডিক্লেয়ার করি, আমরা পাশাপাশি অনেকগুলো স্ট্রাকচার ডিক্লেয়ার করতে পারি। যেমন ধরেন আমি আরেকটা ফাইল ক্রিয়েট করে দেখাই আপনাদেরকে। সো আমরা যখন মেইন ফাংশনের ভিতরে যদি এটাকে ডিক্লেয়ার করতে চাই, দেন আমরা লিখবো এস স্টুডেন্ট। কারণ আমরা স্টুডেন্ট নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব যেটা ডেটা টাইপ হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, অর্থাৎ এটা একটা স্ট্রাকচার। আমরা পাশাপাশি চাইলে স্টুডেন্ট ওয়ান
student2, এরকম অনেকগুলা ভ্যারিয়েবল একসাথে ডিক্লেয়ার করতে পারতাম। সো অ্যারে ইউজ করার মাধ্যমে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারে অফ জিরোতে আমাদের একটা স্ট্রাকচার থাকবে, অ্যারে অফ ওয়ান সরি টু অফ জিরোতে আমাদের একটা স্ট্রাকচার থাকবে, টু অফ ওয়ানে আমাদের একটা স্ট্রাকচার থাকবে, অ্যান্ড সো অন। আর এটার মাধ্যমে আমরা পাশাপাশি অনেকগুলা না লিখে আমরা একটা অ্যারের মাধ্যমে অনেকগুলা স্ট্রাকচারকে ডিক্লেয়ার করতে পারবো, স্ট্রাকচার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। আমরা নেক্সট লাইনে যাই। এখানে আমরা একটা ফর লুপ ইউজ করলাম, যেটা 0 থেকে ইনিশিয়েট হয়ে 2 এর আগ পর্যন্ত চলবে। আমরা ফর লুপের ভিতরে ঢুকি। সো ফর লুপের ভিতরে ফার্স্টে আমাদের যে প্রিন্টএফটা দেখতে পাচ্ছি সেটা হবে এন্টার দ্য নেম ফর %d পজিশন, অর্থাৎ i+1 পজিশনের জন্য কম্পিউটার আপনার কাছ থেকে একটা নেম চাচ্ছে। f ফ্লাশ, বিকজ আমাদের ক্যারেক্টার ইনপুট নেওয়ার সময় আমাদের f ফ্লাশটা ইউজ করতে হয়। আমরা এখানে %s দিয়েছি বিকজ আমরা স্ট্রিং নিচ্ছি। stu_i.name, আমি একটু আগে বলেছিলাম যে এখানে অ্যাকচুয়ালি দুইটা স্ট্রাকচার ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে stu0, stu1। সো এখানে আমি stu0 stu1 এর জন্য আলাদা আলাদা ভাবে না নিয়ে একটা লুপ ইউজ করার মাধ্যমে এবং লুপে i এর মান আমি ইনক্রিমেন্ট করতে থাকবো, তাহলে একবার লুপ শেষ হলে সে একটা স্ট্রাকচারের অর্থাৎ stu0 এর জন্য ইনপুট নেওয়া শেষ করবে। যখন i এর ইনক্রিমেন্ট হয়ে 1 হবে সে তখন stu1 এর জন্য এই ভ্যালু গুলা নিবে, অর্থাৎ stu1 এর জন্য নেম নিবে, stu1 এর জন্য আইডি নিবে। সো এটা কি করে আসলে, এটা 2 না, আমাদের যদি এখানে 100 থাকে, তো এখানে 100 বার এই পুরা লাইনগুলা না লিখে আমরা একবার লিখে একটা লুপ ইউজ করার মাধ্যমে বারবার 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 করে বিভিন্ন স্ট্রাকচারের জন্য ডেটাগুলো ইউজার থেকে ইনপুট নিতে পারবো। সো ফার্স্টে যখন i এর মান i এর ভ্যালু 0, তো এখানে stu(i) এর জায়গায় অ্যাকচুয়ালি 0 আছে। সো stu0.name। এখন আমি প্রিভিয়াস ভিডিওসে বলছিলাম যখন স্ট্রাকচার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তখন আমাদের আসলে যে স্ট্রাকচারটা প্রিভিয়াসলি ডিক্লেয়ার করা হয়েছে অর্থাৎ এখানে স্ট্রাক্ট স্টুডেন্ট, সেইগুলোর মেম্বার এখানে যেমন নেম এন্ড আইডি, সেই মেম্বার গুলো অ্যাকচুয়ালি ওই ভ্যারিয়েবলের অর্থাৎ স্ট্রাকচার ভ্যারিয়েবল এখানে যেমন আমরা stu0 ডিক্লেয়ার করেছি সেটার মেম্বার হয়ে যায়। অর্থাৎ stu0 তে এখন দুইটা মেম্বার আছে, ক্যারেক্টার নেম এন্ড ইন্টিজার আইডি। সো আমরা যখন stu0.name দিব তখন stu0 স্ট্রাকচারের নেম মেম্বারটাকে অ্যাক্সেস করা হবে এবং সেখানে ভ্যালুটাকে সেভ করা হবে। আর এখানে নোট করার মতো আরেকটা বিষয় হচ্ছে আমরা scanf ইউজ করার সময় অলওয়েজ ampersand দিই। ampersand মানে এই চিহ্নটা, অনেকে এটাকে অ্যাড্রেস অফ বলে থাকে, বাট আপনারা অনেক বড় বড় প্রোগ্রামারদের ভিডিওতে দেখবেন যেখানে এটাকে ampersand বলা হয়। সো এখানে একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে আমরা এখানে scanf এ ampersand ইউজ করেছি, এখানেও ampersand কিন্তু ইউজ করিনি। এটার কারণ হচ্ছে যখন আমরা কোনো স্ট্রিং নিই তখন কিন্তু আমরা ampersand অ্যাড্রেস অফ এই টার্মটা ইউজ করব না, বিকজ স্ট্রিং নিজেই একটা পয়েন্টার হিসেবে কাজ করে, অর্থাৎ আমাদের অ্যাড্রেসটা দেওয়ার দরকার নাই, সে নিজেই এই নেম অফ অ্যারের 0 পজিশনকে ইন্ডিকেট করে এবং ওইটার পর থেকে সিকোয়েন্সিয়ালি সে একটার পর একটা ক্যারেক্টার সেভ করতে থাকে। সো আমাদের এখানে ampersand ইউজ করার প্রয়োজন নাই, অর্থাৎ অ্যাড্রেস অফ ইউজ করার প্রয়োজন নাই, এই সিম্বলটা আমরা এখানে ইউজ করব না। again বিকজ স্ট্রিং এক ধরনের পয়েন্টার হিসেবে কাজ করে, যেটা এই নেম ভ্যারিয়েবলের নেম কিন্তু একটা অ্যারে যেটার 0 পজিশন 1 পজিশন আছে, যেমন এখানে আমরা দেখতে পারলাম আগে 35 ছিল। সো 0 পজিশনকে ইন্ডিকেট করে এবং 0 পর থেকে সিকোয়েন্সিয়ালি সে একটা একটা ক্যারেক্টার রাখতে থাকে, যেমন নেম অফ 0 তে
ধরেন আমরা এ রাখলাম, নেম অফ 1 এ আমরা জেড রাখলাম, নেম অফ 2 তে আমরা এক্স রাখলাম, এরকম ও সিকোয়েন্সিয়ালি নিতে থাকবে। আমরা 18 নাম্বার লাইনটাতে দেখি যে 18 নাম্বার লাইনটা, এখানে printf enter the id for %d position i+1। আপনারা এখানে একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু এখানে i দিই নাই, i+1 দিয়েছি, বিকজ ইউজারকে কিন্তু আমরা এই যখন i ইনিশিয়েট হয় তখন এটা 0 থাকে। কারণ আমরা যদি ইউজারের কাছে 0 পজিশনের জন্য ইনপুট চাই, জিনিসটা আসলে একটু অদ্ভুত শোনায় এবং জিনিসটা খুব একটা ইউজার ফ্রেন্ডলি না। সো আমরা ইউজারের জন্য 1 পজিশন থেকে স্টার্ট করব। সো সো 0 কে 1 করতে হলে আমরা জাস্ট একটা 1 অ্যাড করলেই হচ্ছে। তো i+1 এখন হচ্ছে 1 বিকজ i এই মুহূর্তে 0, তো 0 + 1 = 1। 18 নম্বর লাইনে আমরা enter the id for first position হবে বিকজ এখানে 1 আছে, 1 আসবে। 19 নাম্বার লাইনে scanf %d address of stu_i.id, এখানে অ্যাকচুয়ালি আছে আপনার stu_of0.id, অর্থাৎ stu নামের স্ট্রাকচারের আইডি ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করে সেখানে ভ্যালুটা অ্যাসাইন করে আসবে। সো একবার লুপ শেষ হয়ে গেল, i এর ইনক্রিমেন্ট হবে, i এর ভ্যালু এখন 1 2 এর থেকে ছোট, সো কন্ডিশন ট্রু হবে। আমরা আবার ভিতরে ঢুকবো, enter the name for second position because i এর ভ্যালু এখন 1 and 1 + 1 = 2, so enter the name for second position। আমরা আবার ফ্লাশ করব, তারপর stu of 1 এর জন্য আমরা একটা নেম স্ক্যান করব, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি তখন থাকবে stu_of1.name, অর্থাৎ stu1 স্ট্রাকচারের নেম ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করবে সে। সরি এখানে 35 ছিল প্রিভিয়াসলি। দেন আমরা 18 নাম্বার লাইনে দেখতে পাচ্ছি সেকেন্ড পজিশনের জন্য আইডি চাওয়া হচ্ছে, এবং 19 নাম্বার লাইনে stu_of1 এর জন্য আমরা scanf করছি, এখানে অ্যাকচুয়ালি হবে stu_of1.id, অর্থাৎ stu_of1 স্ট্রাকচারের আইডি ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করে ভ্যালু অ্যাসাইন করা হবে। এটার পরে ইনক্রিমেন্টে লুপটা শেষ হলো সেকেন্ড টাইমের জন্য, এরপর i এর ইনক্রিমেন্ট হয়ে i = 2 হবে, বাট i should be less than 2, সো এটা কন্ডিশনটা ফলস, এর ভিতরে ঢুকবে না। আমরা এটার পরে চলে যাব। আমরা এখানে দুটো লাইন দেখতে পাচ্ছি, রাইট ইন ফাইল এন্ড রিড ফ্রম ফাইল। আমরা এখানে কিন্তু দুইটা ফাংশনের ফরওয়ার্ড ডিক্লারেশন করেছি, রাইট ইন ফাইল ফাংশনের ফরওয়ার্ড ডিক্লারেশন, রিড ফ্রম ফাইল ফাংশনের ফরওয়ার্ড ডিক্লারেশন। সো আমরা এখন দুইটা ফাংশনকে কল করলাম, রাইট ইন ফাইল ফাংশনটা, এখানে আমাদের যেহেতু দুইটা প্যারামিটার ছিল, সো আমি এখানে দুইটা প্যারামিটার পাস থ্রু করেছি। এখানে আমরা স্টু স্ট্রাকচারটা ক্রিয়েট করেছি, সো আমি এখানে স্টু স্ট্রাকচারটাকে পাস করছি, সরি স্টু অ্যারে অফ স্ট্রাকচারস কে ক্রিয়েট করেছি। তো আমরা এখানে একটা অ্যারে অফ স্ট্রাকচারস কে পাস করেছি, অ্যারের প্রত্যেকটা অ্যারেতে একটা একটা করে স্ট্রাকচার আছে এখানে, সো এটা অ্যাকচুয়ালি অ্যারে। এখন অনেকে যে ভুলটা কমনলি করে থাকে সেটা হচ্ছে এই অ্যারের এই সাইনটা দিয়ে থাকে। আমাদেরকে মনে রাখতে হবে আর্গুমেন্ট পাস করার সময় শুধুমাত্র ভ্যারিয়েবলটার নেম পাস করতে হবে, আর কোনো কিছুই লাগবে না। এখানে s2 লেখার কোনো দরকার নেই, জাস্ট ভ্যারিয়েবলটার নাম পাস করব আমরা। এখানে সাইজ চেয়েছিল, সো সাইজ হিসেবে আমি 2 দিচ্ছি বিকজ আমাদের এই অ্যারেটার 2, এখানে 2 আছে, সো আমি 2 পাস করছি। রিড ফ্রম ফাইল ফাংশনটাতে কোনো প্যারামিটারস নেই, সো এখানে কোনো প্যারামিটারস আসছে না। ফাংশনে যেটা হয়, একটা ফাংশন কল হওয়ার সাথে সাথে
কম্পাইলার সেই ফাংশনটার ডেফিনিশনে চলে যাবে।